গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই, পর্ব 10। বকুল আর চোখে মোনার দিকে তাকিয়ে আবার নিজের বইপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, যেন পৃথিবীর কোনো দিকে তার দৃষ্টি নেই। বাবু বসেছে তার উল্টো দিকে, সে পড়ছে চেঁচিয়ে। মোনা শুয়ে পড়ল। বাবু বলল, আপা, আমরা বসার ঘরে গিয়ে পড়বো? বাতি নিভিয়ে দেবো এ ঘরের? দে। এত সকাল সকাল শুয়ে পড়লে যে আপা? এমনি ভালো লাগছে না। কথা বলিয়ে দেব? না, লাগবে না। বকুল এবং বাবু বাতি নিভে বসার ঘরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে আবার এ ঘরে চলে এলো। ঘর অন্ধকার। বারান্দা থেকে আলো এসেছে তেরচাভাবে মোনার গায়ে পড়েছে। হোক বা অন্য কোনো কারণেই হোক, মোনাকে খুব অসহায় লাগছে। বকুলকে, আপা, ঘুমিয়ে পড়েছ? না। বসি একটু তোমার পাশে। বস। বকুল মাথার কাছে বসল। বেশ কিছু সময় দুজনের কেউ কোনো সাড়া শব্দ করল না। একসময় বাবু এসে উকি দিল। আপা, তোমরা এমন চুপচাপ বসে আছো কেন? মোনা হালকা গলায় বলল, ইচ্ছে করলে তুই এসে বস। বাবু এলো না, চলে গেল এবং আবার চেঁচিয়ে চেঁচিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পড়তে লাগলো। মোনা বলল, হঠাৎ এমন চেঁচিয়ে পড়া ধরেছে কেন বলতো? এরকম মাইক লাগিয়ে কেউ পড়ে? বকুল হেসে ফেলল। মোনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওদের কোনো চেয়ে পড়তে বলেছে, এতে নাকি পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। তোর পড়া কেমন হচ্ছে রে বকুল? হচ্ছে। ভালো মতো পড়। বিয়ে যদি হয় তারপরও পড়াশোনা চালিয়ে যাবি। বিয়ের কথা উঠলো কেন? ভালো করেই জানিস কেন উঠলো। তুই তো আড়ি পেতে শুনছিলি। বকুল চুপ করে গেল। মোনা হালকা গলায় বলল, অল্প বয়সে বিয়েটা খারাপ না, মন কমল থাকে। সংসারে খারাপ দিকগুলো চোখে পড়ে না। তুমি হঠাৎ এমন কথা বলছো কেন আপা? আগে তো এরকম বলতে না। মানুষ তো সবসময় একরকম থাকে না। তুমি বদলে যাচ্ছ আপা। হ্যাঁ, বদলে যাচ্ছি। বয়স হচ্ছে। খুঁজে দেখলে দু একটা পাকা চুলও বোধহয় পাবি। বকুল নিচু গলায় বলল, আপা, তুমি কাঁদছো? কি বলছিস পাগলের মতো? কাঁদবো কেন শুধু শুধু? তোমার গলাটা অন্যরকম শোনালো। অন্যরকম মানে? কেমন যেন ভারী ভারী, কান্না চেপে রাখলে যেমন লাগে। মনে হচ্ছে খুব কান্না বিশারদ হয়ে গেছিস। মোনা নিচু গলায় হাসলো। বকুলও হেসে ফেলল। বকুল, এক কাপ চা বানিয়ে আনতো। মাথা ধরেছে। আদা থাকলে আদা দিস, না থাকলে লিকার চা। আর দরজাটা ভিড়ি দিয়ে যা, চোখে আলো লাগছে। বকুল চা বানিয়ে ফিরে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মোনা ব্যাকুল হয়ে কাঁদছে। কান্নার দমকে সে বারবার কেঁপে উঠছে। মুখ শাড়ির আঁচলে গুজে সে কান্না চেপে রাখবার প্রাণপণ চেষ্টা করছে। বকুল হতভম্ব হয়ে দরজা পাশেই দাঁড়িয়ে রইল। একবার শুধু বলল, চা এনেছি আপা। মোনা কিছুই বলল না। বকুল নিজেও তার চোখ মুছতে লাগলো। কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পায়। সে ভাঙা গলায় ডাকলো, আপা। কি? তোমার কি হয়েছে আমাকে বলবে? কিছুই হয়নি। তুই এগো থেকে যা। চায়ের কাপ টেবিলের উপর রেখে দিয়ে যা। বাকের একটা মোটরসাইকেল জোগাড় করেছে। মোটরসাইকেলটা মজিদের। তাকে বলেছে 10 মিনিটের জন্য দে তো, গুলিস্তান যাবো আর আসবো। মজিদ কিছুক্ষণ গাইগুই করলেও শেষটায় বিরস মুখে চাবি দিয়েছে। সেটা মঙ্গলবারের কথা। আজ হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে মজিদ 10 বারের মতো বাকেরে বাসায় এসেছে। নোট লিখে গেছে। জলিলের চায়ের দোকানে খবর দিয়েছে, কোনো লাভ হয়নি। বাকেরে কোনো হদিশ নেই। মোটরসাইকেল জিনিসটা বাকেরের বেশ পছন্দ। কেনা সম্ভব নয়। একসঙ্গে এতটা টাকা তার হাতে আসে না। ভাগ্যক্রমে মজিদের জিনিসটা যখন সঙ্গে আছে, যতদূর সম্ভব ব্যবহার করা যাক। এর মধ্যে পেছনের একটা ল্যাম্প ভেঙে চুরমার। এটা ঠিক না করে মজিদের জিনিস তার কাছে ফেরত দেওয়া এক ঝামেলা। সে ল্যাম্প সারাতে 200 টাকার মতো লাগে। এও আরেক যন্ত্রণা। 200 টাকা তার সাথে নেই। ইয়াদের কাছে চাওয়া যায়, কিন্তু ওই শালা খচ্চরের কাছে যেতে ইচ্ছে করছে না। বাকের অবশ্য শেষ পর্যন্ত যাওয়াই ঠিক করলো। ইয়াদকে ধরতে হবে তার অফিসে। মতিঝিল পাড়ায় অফিস। একবার এসেছিল, এখন কি খুঁজে বের করতে পারবে? জায়গা টাকা তার মনে থাকে না। দৈনিক বাংলার মোড়ে এসে সে একটা মজার দৃশ্য দেখল। হকার স্ট্যান্ডের সামনে মুনা দাঁড়িয়ে গভীর মনোযোগে ম্যাগাজিন দেখছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগাজিনে পাতা উল্টায় পুরুষেরা। একজন মেয়েও যেরকম করতে পারে সে ভাবেনি। বাকের তার মোটরসাইকেল রেখে এগিয়ে গেল। মুনা, কি করছো? দেখতেই তো পাচ্ছেন কি করছি, পত্রিকা পড়ছি।
দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়ছো মানে? বসে বসে পড়ার কোনো উপায় নেই, চেয়ার টেবিল দেয়নি দেখছেন না? মুনার এই জিনিসটা বাকেরে ভালো লাগে, চটাচট জবাব দিবে, 1 সেকেন্ডও ভাববে না, যেন জবাবটা তৈরিই ছিল। বাকের এরকম গুছিয়ে কিছু বলতে পারে না। মুনা, একটু এদিকে আসো, জরুরি কথা আছে। মুনা এগিয়ে গেল। বলুন কি ব্যাপার? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো কেন শুধু শুধু? না মানে কড়া রোদ তো, কড়া রোদ উঠলেই লোকজন আইসক্রিম খায়। বাকের কি বলবে ভেবে পেল না। মুনা তীক্ষ্ণ গলায় বলল, এটা কি আপনার জরুরি কথা? না, শুনলাম বকুলের বিয়ে হয়ে যাচ্ছে, সত্যি নাকি? হুম। ডাক্তারের সাথে? হ্যাঁ, ডাক্তারের সাথে, জহিরুদ্দিন। ভেরি গুড, ছোকরা খারাপ না, ভালোই। কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছো? না নিয়ে থাকলে নিয়ে নাও, হাফ খরচে বাড়ির সামনে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা করে দেবো, নো প্রবলেম। মুনা হেসে ফেলল। বাকের অবাক হয়ে বলল, হাসছো কেন? বেকার যুবকরা সামান্য একটা কাজ পেলে কেমন লাফিয়ে ওঠে, তাই দেখে হাসছি। বাকের মিয়েই গেল। মুনা বলল, আইসক্রিম খাবো না, তবে চা খেতে পারি। আশেপাশে ভালো চায়ের দোকান আছে? আশেপাশে না থাকলেও কোনো অসুবিধা নেই, আমার সঙ্গে মোটরসাইকেল আছে। কি আছে? মোটরসাইকেল, ভটভটি। মোটরসাইকেল আপনার পিছনে বসে চা খেতে যাব? পাগল হয়েছেন নাকি? আশেপাশে কোথাও চায়ের স্টল থাকলে চলুন যাই। তোমার অফিস নেই? না, ছুটি নিয়েছি। কি জন্যে? ঘুরে বেড়াবার জন্যে। বাকের কিছুই বুঝতে পারল না। খুঁজে পেতে চায়ের স্টল একটা বের করলো। মেয়েদের জন্য কেবিন আছে। মুনা ঠোঁট উল্টেই বলল, কোন নরকে নিয়ে এসেছেন আপনি? কি করব, ভালো কিছু এদিকে নেই, উঠে পড়বে? এসেছি যখন চা খেয়েই যাই। আমি একটা সিগারেট ধরালে তোমার অসুবিধা হবে মুনা? না, অসুবিধা হবে না। বাকের খুব কায়দা করে সিগারেট ধরালো এবং সেই সঙ্গে খুব সাবধানে মানিব্যাগটা ঠিক আছে কিনা পকেটমার হয়ে গেছে তাহলে সর্বনাশ। মেয়ে মানুষের কাছে হাত পাততে হবে, বেজ্জতি ব্যাপার হবে। চা ভালোই বানিয়েছে, কি বলো মুনা? ভালো কি দেখলেন এর মধ্যে বমি আসছে? কফি খাবে? কফি পাওয়া যায়, এক্সপ্রেসো কফি। না, যথেষ্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি শেষ করুন। বাকের কোনো রকম তাড়া দেখালো না। তার ইচ্ছে করছে অনন্তকালে ঘুপসি ঘরটাতে বসে থাকতে। মুনা, বলুন। মামুন সাহেবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হবে কেন? এমনি জিজ্ঞেস করছি, আগে তো প্রায় আসতেন তোমাদের বাসায়, এখন আসতে দেখি না। আপনি কি দিনরাত মানুষের বাসার দিকে তাকিয়ে থাকেন, কে আসছে কে যাচ্ছে তাই দেখেন? না, তা না, তোমাদের বিয়ে কবে? হবে শীঘ্রই, হলে খবর পাবেন। সস্তায় খবর পাওয়া যায়, এসব খোঁজ তো আপনাকেই করতে হবে। মুনা অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলো। বাকের বলল, এখন কি বাসায় যাবে? হুম। চলো একটা রিক্সা করে দিই। রিক্সা আমি নিজেই নিয়ে নেব, আপনার যেখানে যাবার যান। আমার তেমন কোনো কাজ নেই, একটা অবশ্য আছে, সেখানে পরে গেলেও কোনো ক্ষতি হবে না। বকুলের বিয়ের তারিখ হয়েছে নাকি? মোটে ভাবে হয়েছে, ৩রা জিলকত। জিলকতটা আবার কি? আরবি মাসের নাম। মহরম আগের বিয়ে শাদিতে আরবি মাস ব্যবহার করা হয়, জানেন না? রিকশায় উঠে মুনার বিরক্তি সীমা রইল না। বাকের মোটর সাইকেলে করে তার পেছনে পেছনে আসছে। ভাবটা এরকম যেন পাহারা দিতে দিতে যাচ্ছে। একবার ইচ্ছে হলো কড়া করে ধমক দিতে, কিন্তু ধমক দিতে মায়া লাগছে। চোখে চশমা পরে কেমন মহাকাপ্তান ভঙ্গি নিয়ে এসেছে চেহারাটায়। ঠোঁটে আবার একটা সিগারেট কামড়ে ধরে আছে। রিকশাওয়ালা একবার একটু বেশি স্পিড দিয়ে ফেলায় সে বাঘের মতো গর্জন করে উঠেছে। থাবড়া দিয়ে মুখ ভোঁতা করে দেব। অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মারতে চাস নাকি? অত্যন্ত বিরক্তিকর অবস্থা। মাঝে মাঝে বাকের আবার দুহাত ছেড়ে মোটরসাইকেল চালাবার চেষ্টা করছে। এটা বোধহয় নতুন কোনো কায়দা। মুনা ভেবে পেল না একজন বুদ্ধিমান মানুষ কি করে মাঝে মাঝে এমন নির্বোধের মতো আচরণ করে। নাকি সে ঠিক বুদ্ধিমান নয়? বুদ্ধিমান মানুষ স্বার্থপর হয়, এটাই নিয়ম। টিকে থাকবার জন্যই তাকে স্বার্থপর হতে হয়। বাকের কি স্বার্থপর বলা যাবে? না, বোধ হয়। বকুলকে আজ তার শাশুড়ি দেখতে আসবেন। এর মানে কি বোঝা যাচ্ছে না? জহিরের আত্মীয় স্বজন এর আগে কয়েক দফায় তাকে দেখে গেছে, আংটি পরিয়ে দিয়েছে, বিয়ের তারিখ ঠিক করেছে। এরপর আবার মা আসছেন কেন? টিনা এসে বকুলকে খানিকটা ভয়ও পাইয়ে দিয়েছে। গম্ভীর হয়ে বলল, খুব ক্যাটকেটে মহিলা, স্কুল মাস্টারি করেছে কিছুদিন, তাই মেজাজ এরকম হয়েছে। কথাবার্তা সাবধানে বলবি, বেশি কথা বলার দরকার নেই। বকুল বলল, উনি কি বিয়েটা পছন্দ করছেন না? না।
বুঝলে কি করে? তোমার সঙ্গে কথা হয়েছে? না, জহির আমাকে কথা কথা বলল। তোর একটা ছবি দিয়েছিল, ভদ্রমহিলা ছবির দিকে না তাকিয়ে বলেছে মেয়েটার নাক মোটা। আমার নাক কি মোটা? নাক ঠিকই আছে, বুদ্ধি মোটা। বকুলের মন খারাপ হয়ে গেল। তার বুদ্ধি কম এটা সে নিজেও জানে। যাদের বুদ্ধি বেশি তারা পাটিগণিত ভালো জানে। সে একেবারেই জানে না। ম্যাট্রিক এসে যদি ফেল করে পাটিগণিতের জন্যই করবে। ভদ্রমহিলার সন্ধ্যাবেলা আসার কথা। তিনি বিকেলে একা একা চলে এলেন। 40-45 বছর বয়সী একজন মহিলা। লম্বা, ফর্সা, রোগা, মাথা ভর্তি ঘন কালো চুল। পান খাবার কারণে ঠোঁট টকটকে লাল। সাদা সিল্কের শাড়ি পরেছেন। শাড়ির উপর নীলের উপর সাদা কাজ করা একটা চাদর। তাকে দেখে মনেই হয় না এত বড় একটা ছেলে আছে। তিনি রিকশা থেকে নেমেই বললেন, খুব ফর্সা ফর্সা শুনেছি, তুমি কিন্তু মা একটু কালো। মুনা হেসে ফেলল। আপনি ভুল মেয়ে দেখেছেন। ফর্সা মেয়ে ঘরে আছে। আমার নাম মুনা। আমি বকুলের মামাতো বোন। ভদ্রমহিলা মোটেই অপ্রস্তুত হলেন না। আরো শক্ত করে মুনার হাত চেপে ধরলেন। মুনার মনে হলো ইনি ইচ্ছে করে ভুলটা করেছেন। তিনি ভালো করেই জানেন এই মেয়ে তার ছেলের পছন্দের মেয়ে নয়। তিনি দেখেছেন, অন্যদের কাছে শুনেছেন। মুনা, তোমার নাম? জি। তোমার কথা আমি জহিরের কাছে শুনেছি। কি শুনেছেন? তুমি নাকি খুব শক্ত মেয়ে। আপনার কাছে কি সেরকম মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি নিজেও বেশ শক্ত মেয়ে। জহিরের 4 বছর বয়সে তার বাবা মারা গেলেন। তারপর আমি এদের এতদূর টেনে তুললাম। শক্ত মেয়ে না হলে কি এটা সম্ভব তুমি বলো? বকুলকে দেখে তিনি তেমন কোনো উচ্ছ্বাস প্রকাশ করলেন না। গল্প করতে লাগলেন শওকত সাহেবের সঙ্গে। ঘরবাড়ির গল্প, জমি জমার গল্প। 50 বিঘা জমি আছে তার। জমির বিলি ব্যবস্থা নিয়ে যে সমস্যা হচ্ছে তার গল্প। ঘুরে ঘুরে প্রতিটি ঘর দেখলেন। কে কোথায় ঘুমায় আগ্রহ করে জানতে চাইলেন। শওকত সাহেবের স্ত্রীর বাঁধান ছবি দেখে বললেন, বেয়ান সাহেব তো খুব সুন্দর ছিলেন। ছেলেমেয়েরা কেউ তার মতো হয়নি। মুনা এক ফাঁকে বলল, বকুলকে কি আপনার পছন্দ হয়েছে? তিনি শীতল গলায় বললেন, আমার পছন্দ অপছন্দের তো কোনো ব্যাপার না। জহির পছন্দ করেছে, বিয়ে হচ্ছে ওর পছন্দে। তার মানে আপনার পছন্দ হয়নি? না মা, হয়নি। আমার দরকার ছিল তোমার মতো একটা শক্ত মেয়ে, শক্ত তেজি। বকুল সেরকম না। কোন একটা ঝামেলা হলেই এমে ভেঙে পড়বে। আমার সংসার হচ্ছে মা ঝামেলার সংসার। কিসের এত ঝামেলা আপনার? অনেক আছে, অনেক। বলবো সবই। বকুলের ভদ্রমহিলাকে ভালো লাগছে না। ইনি এত কথা বলছেন কেন? একজন বয়স্ক মানুষ বয়স্ক মানুষের মতো থাকবেন। হর হর করে এত কথা বলবেন কেন? তাছাড়া ওনার জমি জমার সমস্যা, সেসব পৃথিবী শুদ্ধ মানুষকে জানানোর দরকার কি? বকুল রান্নাঘরে চলে এলো। মুনা খাবার দাবারের ব্যবস্থা করছে। সবই বাইরের খাবার। ঘরের বলতে পায়েস। সে তা এত মিষ্টি হয়েছে যে মুখে দেয়া যাচ্ছে না। আপা, বল, ভদ্রমহিলাকে তোমার কেমন লাগছে? ভালোই। এত সাজগোজ করেছেন কেন বলো তো? সাজগোজ কোথায় দেখলি? আমার ভালো লাগছে না আপা। তার এই সমস্যা ওই সমস্যা এসব শুনতে কি কারো ভালো লাগে? যা চা দিয়ে আয়। আমি পারবো না। বাজে কথা বলবি না। নে ট্রেটা ধর। বকুল ট্রে নিয়ে মুখ কালো করে বের হবার প্রায় সঙ্গে সঙ্গে বাবু এসে বলল, আপা, মামুন ভাই এসেছে, বসা ঘরে বসে আছে। মুনা সহজ স্বরে বলল, গিয়ে বল ঘরে অনেক মেহমান, অন্যদিন যেন আসে। বাবু নিচু স্বরে বলল, এটা আমি বলতে পারবো না আপা, বলতে হলে তুমি বলবে। মামুন জড়সড় হয়ে বসেছিল। হাতে একটা তার এক হাঁড়ি দই। আসার পথে কি মনে করে সে এক হাঁড়ি দই কিনে ফেলেছে। এর জন্যই নিজেই সে খানিকটা বিব্রত বোধ করছে। মিষ্টি, দই এসব কিনে কারো বাড়ি যাওয়াটাই অস্বস্তিকর। নিজেকে কেমন জামাই জামাই মনে হয়। মোনা এসে ঢুকলো। মামুন হাসতে চেষ্টা করলো। হাসিটা ঠিক ফুটলো না। কোথায় যেন আটকে গেল। তোমাদের বাড়িতে কি হয়েছে? কেউ এসেছে নাকি? হুম। বকুলের বিয়ে হচ্ছে, ও শ্বশুরবাড়ি থেকে এসেছে। বকুলের বিয়ে হচ্ছে নাকি? হুম। এত তাড়াতাড়ি যে? ভালো ছেলে পাওয়া গেছে, তাই বিয়ে দেওয়া হচ্ছে। এটা খারাপ না, এদিক দিয়ে ভালোই। আমি তাহলে বরং অন্যদিন আসি। কথা ছিল তোমার সঙ্গে। কথা থাকলে এখনই বলো, আবার আসার দরকার কি? আর আসার দরকার নেই, কি বলো তুমি? একবার তো বলেছি তোমাকে। শোনো মুনা, ঠান্ডা মাথায় একটা কথা শোনো। ঠান্ডা মাথায় কথা বলো। আমি যা বলছি ঠান্ডা মাথায় বলছি। আচ্ছা ঠিক আছে, একটা কথা রাখো, তুমি বরং আরো মাসখানেক নিজের মতো থাকো। মাসখানেক আমি তোমাকে বিরক্ত করব না। ভালো। গ্রামের বাড়িতে চলে যাচ্ছি।
মাসখানেক ওখানে থাকবো, চাকরি ছেড়ে দিচ্ছি। মুনা চুপ করে রইল। মামুন সিগারেট ধরালো একটা, নিচু গলায় বলল, বাসা যেটা নিয়েছিলাম সেটা থাকবে, ভাড়া দিয়ে যাব। তোমার রাগ ভাঙলে বিয়ে করে ওই বাড়িতে গিয়ে উঠবো। উঠে এখন? এসেছো যখন বসো, চা খেয়ে যাও। আচ্ছা খেয়ে যাই, তোমাদের জন্য দই এনেছিলাম, দইটা নাও। মোনা দই হাতে রান্নাঘরে চলে গেল। বাবুকে দিয়ে চা এবং পায়েস পাঠিয়ে দিল। মামুন চা খেয়ে বেশ খানিকক্ষণ সময় একা একা বসে রইল। একসময় বাবু ঢুকলো। মামুন নড়ে চড়ে বসলো। বাবু কেমন আছো? ভালো আছি। তোমার যে মাথা ব্যথা হতো সেটা সেরে গেছে না এখনো মাঝে মাঝে হয়? হয় মাঝে মাঝে। তুমি যেন কোন ক্লাসে পড়ো? ভালো তো। সাঁতার জানো তুমি? না। আমাদের গ্রামের বাড়িতে বিরাট পুকুর আছে, নিয়ে যাব তোমাকে, সাঁতার শিখিয়ে দেব, দুদিনে শিখিয়ে দেব। বাবু কিছু বলল না। বকুলের শ্বশুরবাড়ির আরো কিছু লোকজন চলে এলো এ সময়। সবই মেয়ে মানুষ, এরা সরাসরি ভেতরে চলে গেলেন। বাবু উঠে ভিতরে চলে গেল। মামুন থাকলো আরো কিছুক্ষণ। একটা টিকটিকি উকি দিচ্ছে, কৌতূহলী হয়ে তাকে দেখছে। বিশাল তার সাইজ, সম্ভবত এটা তক্ষক। কাউকে বলে যাওয়া দরকার। মেহমানদের নিয়ে ব্যস্ত। মামুনের মনে হলো মুনার রাগ কিছুটা কমেছে। আজকের ব্যবহার তো খুব সহজ ও স্বাভাবিক। নিজ থেকে চা খেয়ে যেতে বলল। রাগ কমে যাবে, নিশ্চয়ই কমবে। 1 মাস দীর্ঘ সময়। 1 মাসের অদর্শন কোনো না কোনোভাবে মন দ্রবীভূত করা একটা ভূমিকা নেবে। মামুন বসেই রইল। কাউকে না বলে চলে যাওয়াটা ভালো দেখায় না। টিকটিকিটা এখনো তাকে দেখছে। বাকেরের বড় ভাই হাসান সাহেব ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি। লোকটি শান্ত প্রকৃতির। কখনো কোনো ব্যাপারে সামান্যতম উত্তেজনা তার আচার ব্যবহারে প্রকাশ পায় না। অফিসের শেষে সরাসরি বাসায় ফেরেন। দোতলা থেকে পারতপক্ষে নিচে নামেন না। মাঝে মাঝে বারান্দায় গম্ভীর মুখে বসে থাকেন। আজও তেমনি বসেছিলেন। আজ তার মুখ শুধু গম্ভীর নয়, কিছুটা বিষণ্ণ। বারান্দায় বসে থাকলে সাধারণত তার হাতে খবরের কাগজ কিংবা কোনো ম্যাগাজিন থাকে। আজ তাও নেই। তার ফর্সা গাল কিঞ্চিত লাল হয়ে আছে। আজ তাদের একটি নাটক দেখতে যাবার কথা। তিনি কিছুক্ষণ আগে সেলিনাকে জানিয়ে এসেছেন তিনি যাবেন না। সেলিনা ব্লাউজ ইস্ত্রি করছিলেন। নাটকে যেতে হবে এই উপলক্ষে শাড়ির রং মিলিয়ে ব্লাউজটি আজই কেনা হয়েছে। রং মিলছিল না, বহুল ঝামেলা করে পাওয়া গেছে। তিনি কিছুক্ষণ আগেই ব্লাউজ ধুয়েছেন। ভেজা কাপড়টি এখন ইস্ত্রি করে শুকানো হচ্ছে। এখন দেখা যাচ্ছে নাটকেই যাওয়া হবে না। তার স্বভাব চরিত্র হাসান সাহেবের মতো নয়। তিনি অল্পতেই রাখেন। আজও রাখলেন। রাগ প্রকাশ না করে বললেন, কেন যাবে না? হাসান সাহেব বিরস মুখে বললেন, যেতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? সকালেও তো বললে যাবে। আমি ইয়াসিনকে পাঠিয়ে টিকিট আনালাম। দুপুরে টেলিফোনে জিজ্ঞেস করলাম, তখনও বললে যাবে। শরীরটা ভালো লাগছে না। আমি তো খারাপ কিছু দেখছি না। আমার কাছে তো তোমার শরীর ভালোই মনে হচ্ছে। হাসান সাহেব কথা না বাড়িয়ে বারান্দায় চলে গেলেন। কাজের মেয়েটি চা নিয়ে এলো। অন্য সময় সেলিনা চা নিয়ে আসতেন। তিনি চায়ে বেশি চিনি খান। কাজের মেয়েটি সের আন্দাজ নেই। চায়ে চুমুক দিয়ে তার মেজাজ খারাপ হলো, কিন্তু তিনি কিছু বললেন না। আজ অফিসে একটা ঝামেলা হয়েছে। সামান্য ঝামেলা নয়, বড় রকমের ঝামেলা। এক মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। সামরিক সরকারের মন্ত্রী। এদের মেজাজ উঁচুতারে বাঁধা থাকে। সারাক্ষণই মনে করে তাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। এই মন্ত্রীটি পান খেতে খেতে হাসান সাহেবের ঘরে ঢুকেই বললেন, 11টার সময় আপনাকে দেখা করতে বলেছিলাম। হাসান সাহেব বিনীতভাবে বললেন, আমি স্যার গিয়েছিলাম, আপনি ব্যস্ত ছিলেন, কাদের সঙ্গে যেন কথা বলছিলেন। ব্যস্ত তো থাকবই, এয়ার কন্ডিশন ঘরে বসে ঠান্ডা বাতাস খাবার জন্য তো মন্ত্রী হই নাই। অপেক্ষা করতে পারলেন না? 8 ঘন্টা অপেক্ষা করেছি। 8 ঘন্টা অপেক্ষা করিয়ে আপনার মাজায় ব্যথা হয়ে গেল? নিজের ঘরে বসেই তো থাকেন, কাজকর্ম তো কিছুই করেন না। হাসান সাহেব শীতল গলায় বললেন, কাজকর্ম প্রসঙ্গে আপনি যা বলছেন তার জন্য প্রয়োজনীয় তথ্য কি স্যার আপনার কাছে আছে? তথ্য? আপনি কি তথ্য কপচাচ্ছেন আমার সঙ্গে? একজন মন্ত্রীকে আপনি কি মনে করেন? মন্ত্রীকে মন্ত্রী মনে করি, এর বেশি কিছু মনে করি না। আপনারা সিএসপিরা মিলে দেশটাকে নষ্ট করছেন, এটা জানেন? না স্যার, আমার জানা ছিল না। দেশের কমন মানুষ আপনাদের ধারে কাছে যেতে পারে না। নিজেদেরকে আপনারা একজন লাট বেলাট ভাবেন। আপনি এসব কি বলছেন? একজন মন্ত্রী আপনাকে কল দিয়েছে, আপনি 10 মিনিট অপেক্ষা করতে পারবেন না? আপনি কি জানেন 24 ঘন্টার ভেতর আমি আপনার চাকরি খেতে পারি? স্যার, এটা আমার জানা কথা না। মন্ত্রী কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল। ডেপুটি সেক্রেটারি আমিনুল ইসলাম বললেন, আপনি স্যার চলে যান, ক্ষমা চেয়ে আসুন। ক্ষমা চাইলেই এরা পানি হয়ে যায়।
হাসান সাহেব বিরক্ত স্বরে বললেন, ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। সময় খারাপ স্যার। তা খারাপ, ঝামেলা টামেলা হতে পারে, আগে হোক তারপর দেখা যাবে। বাকি সময়টা অফিসের কোনো কাজে তার মন বসেনি, এখনো বসছে না। বারান্দায় বসে থেকে মেজাজ খারাপ হচ্ছে। সেলিনার সঙ্গে গল্প টল্প করতে পারলে ভালো লাগতো। সেলিনার মেয়েলি গল্প শুনতে তার খারাপ লাগে না। সেলিনা আসছে না, তাকে রাগিয়ে দিয়েছেন। হাসান সাহেবের মনে হলো নাটক দেখতে না যাওয়াটা অন্যায় হয়েছে। আগে থেকে প্রোগ্রাম ঠিক রাখা ছিল। জীবনযাত্রা ওলটপালট করে ফেলার মতো কিছু হয়নি। তিনি সেলিনার ঘরে ঢুকলেন, হালকা গলায় বললেন, চলো নাটক দেখে আসি, এখনো নিশ্চয়ই সময় আছে। তোমার শরীর সেরে গেল? সেরেছে, এখন ভালোই লাগছে। 7টার সময় শুরু হবার কথা না, 6:30 বাজে, আধ ঘন্টা আছে এখনো। চট করে তৈরি হয়ে নাও, পারবে না? সেলিনা হাসি মুখে বলল, পারবো। তুমি কি ভাবো 2-3 ঘন্টা লাগে আমি সাজগোজ করি? সেলিনা মুখে রাগের চিহ্ন নেই। তার এই গুণটি হাসান সাহেবের খুব পছন্দ। রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। হাসান সাহেবের মনে হলো তাদের 2-1টি ছেলেমেয়ে থাকলে মোটামুটি একটা সুখের সংসার হতো। সেটা কখনো সম্ভব হবে না। বাকের জলিল মিয়া চায়ের স্টলের বাইরে টুল পেতে বসেছিল। ভাই এবং ভাবিকে আসতে দেখে সে অন্যদিকে তাকিয়ে রইল, যাতে চোখে না পড়ে। চোখে চোখ পড়লেই 1.5 টাকা দামের সিগারেটটা ফেলে দিতে হবে। ভাইও হয়তো হাতে ইশারা করে ডাকবে, কাছে গেলে গম্ভীর মুখে বানি টানি দিবে। এর চেয়ে অন্যদিকে তাকিয়ে থাকাই ভালো। সেলিনা বলল, তোমার মস্তান ভাইকে দেখেছ? সেও আমাদের দেখেছে। এখন এরকম ভাব করছে যেন দেখতে পাইনি। এটাই স্বাভাবিক। বাবার সঙ্গে আমার যখন দেখা হতো আমি এরকম করতাম, না দেখার ভান করতাম। তোমার ভাই তোমার মতোই হয়েছে, তাই বলতে চাও? হাসান সাহেব কোনো কথা বললেন না। রাস্তার মোড়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলেন। কোথাও যাবার তাড়া থাকলে কখনো রিকশা পাওয়া যায় না। সেলিনা বললেন, তোমার গাড়ি কেনার কি হলো? টাকা কোথায়? প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেবে বলেছিলে, ব্যাংকেও তো কিছু আছে। দেখি দেখি না, রোজ এমন রিকশা করে ঘোরাঘুরি করতে ভালো লাগে না। হাসান সাহেব চুপ করে রইলেন। একটা খালি রিকশা দ্রুত গতিতে আসছে। এত তাড়া দেখে মনে হলো থামবে না, কিন্তু হাসান সাহেবকে অবাক করে দিয়ে রিকশা থামলো। রিকশাওয়ালা গম্ভীর গলায় বলল, উঠেন, আমরা বেলি রোডে যাব, যাবে তুমি? যেখানে কন সেইখানেই যাবো, আমারে পাঠাইছে বাকের ভাই, উঠেন। সারা পথ দুজন কোনো কথা বলল না। রিকশাওয়ালা অনবরত কথা বলে গেল। 10 টাকা স্যার চাউল কেমনে কেমন কন দেহি, এমন কইরা কেমনে চলুম? 6 জন খানেওয়ালা, বড় মাইয়ার বিয়া দেওয়ানের দরকার, কেমনে দিমু কন? রিকশা জমা হয়েছে আপনার 40 টাকা, টায়ার ফাটলে হেই খরচ আমার, শিকল ভাঙলো আমার। অহন কন দেহি ভাইজান, কেমনে চলি? আপনি বিচার বিবেচনা কইরা কন। হাসান সাহেব বিচার বিবেচনা করে কিছুই বললেন না। পরিষ্কার বুঝতে পারছেন যা ভাড়া তার উপর গোটা 5 টাকা বেশি দিতে হবে বকশিস। লম্বা দুঃখের পাঁচালী শুনবার এটাই হবে খেসারত। কিন্তু রিকশাওয়ালা কোনো পয়সাই নিল না। চোখ কপালে তুলে বলল, না না, ভাড়া দেওয়ানোর দরকার নেই, বাকের ভাই পাঠাইছে। সেলিনা তিক্ত গলায় বললেন, আর সাদাসাদি করতে হবে না, তোমার বিখ্যাত ভাই পাঠিয়েছে, পয়সা নেবে কি? দেরি হচ্ছে, চলে আসো। ঘন্টা দিয়ে দিয়েছে, শুরুটা মিস করতে চাই না। বাকের সন্ধ্যা পর্যন্ত জলিল মিয়ার দোকানে বসে রইল। তার সঙ্গে আছে মাখন এবং কুদ্দুস। দুজনেই গাঁজা টেনে এসেছে। বিকট গন্ধ ছড়াচ্ছে। মাখন কিছু একটা নিয়ে চিন্তিত। সে কিছু বলছে না, কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বলবে। সে দেরি করছে, কারণ তার বক্তব্য বাকেরে পছন্দ হবে না বলেই মনে হচ্ছে। গাঁজা টেনে আসার কারণে কুদ্দুসের গলা শুকিয়ে আছে। সে কিছুক্ষণ পর পর থুতু ফেলবার চেষ্টা করছে, থুতু আসছে না। জলিল মিয়া দোকানে কাজকর্মের ফাঁকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই টেবিলে। দিন 10 আগে কোনো রকম কারণ ছাড়াই কুদ্দুস এবং মাখনের মধ্যে এই চায়ের দোকানে ধুন্ধুমার লেগেছিল। 4টা কাপ এবং 2টা গ্লাস ভেঙেছে। একটা চেয়ারে পায়ে ভেঙেছে। আজও লেগে যেতে পারে, তবে ভরসার কথা হচ্ছে বাকের ভাই আছে। তার সামনে এরা কিছু করতে সাহস পাবে না। জলিল মিয়া দাঁত বের করে বলল, বাকের ভাই, চা দিতে কই? বাকের কিছু বলল না। মাখন বলল, সিগারেট টানান জলিল মিয়া। জলিল বিরস মুখে 5টা টাকা বের করে সিগারেট টানতে পাঠালো। মাখন বলল, বাকের ভাই, একটা কথা ছিল। কি কথা? প্রাইভেট কথা, বলে ফেল। মাখন গলা নিচু করে বলল, কানের কাছে মুখ এগিয়ে দিয়ে বলল, ধোলাইয়ের ব্যবস্থা করতে হবে, সিদ্দিক সাহেবের রিকোয়েস্ট। ব্যাপারটা কি? ভাড়াটে উঠছে না, দানায় পানায় করছে। এখন বলছে উঠবো না, মামলা করে উঠাও।
শালা মামলার ভয় দেখায়। সিদ্দিক ভাই খুব রেগেছেন, আমাকে বললেন তোমরা থাকতে এই অপমান। বাকে ঠান্ডা গলায় বলল, এর মধ্যে অপমানের কি আছে? মামলা করতে বলেছে, মামলা করুক। বাকের ভাই ব্যাপারটা বুঝতে পারছেন না, আমরা থাকতে মামলা মোকদ্দমা কি? শালাকে একটু করকে দিলে কালই বাসা ছেড়ে দেবে। সিদ্দিক সাহেবের কাছ থেকে কত নিয়েছিস? টাকা পয়সা কোনো ব্যাপার না, খাতিরে কাজটা করে দিচ্ছে আর কি। খুব পিতলা খাতির জমাচ্ছিস, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না, ব্যাপার আবার কি? উঠিয়ে দেই শালাকে। কি বলেন বাকের ভাই? বাকের কিছু বলল না, মনে মনে খুশি হলো। একটা কাজ করবার আগে এরা তাকে জিজ্ঞেস করছে, মান্যগণ্য করছে। তবে সিদ্দিক সাহেবের ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তাকে বাদ দিয়ে অন্যদের কাছে যাচ্ছে। কয়েকদিন আগে রাস্তায় দেখা হলো এমন ভাব করলো যে চিনতে পারছে না। কুদ্দুস বহু কষ্টে একদলা থুতু ফেলে বলল, 5টা টাকা দেন বাকের ভাই, পকেট খালি। বাকের 10 টাকার একটা নোট দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল। এখন বাজছে 8টা। সাধারণত 8টার দিকে কম্পাউন্ডওয়ালা বাড়িতে লোকজন আসে। আজও আসবে হয়তো। কারা আসছে লক্ষ্য রাখা দরকার। গেটের কাছে জবেদ আলী দাঁড়িয়ে আছে। বাকেরকে দেখে সে আড়ালে সরে গেল। বাকের উঁচু গলা ডাকলো, এই যে ভাই, আছেন কেমন? ভালো। ঘর অন্ধকার কেন, লোকজন নাই? দাওয়াতে গেছে। দাঁত কোথায়? জানি না কোথায়। এত সব জিজ্ঞেস করেন কেন? এক পাড়ায় থাকি, খোঁজ খবর নিতে হয়। নেন, সিগারেট নেন। বাকে সিগারেটের প্যাকেট হাতে এগিয়ে দিল। জবেদ আলী বলল, আমি সিগারেট খাই না। কথাটা সত্যি নয়, উটের মতো মুখের এই লোকটিকে সে সিগারেট খেতে দেখেছে। ভাম কোথাকার। মাঝে মধ্যে সিগারেট টানতে দেখি। জবেদ আলী গম্ভীর হয়ে গেল। বাকের তার গম্ভীর মুখ সম্পূর্ণ উপেক্ষা করে বলল, মেয়েরা ভর্তি হয়েছে কলেজে? কি বললেন? মেয়েরা কলেজে ভর্তি হয়নি? আপনি বলেছিলেন ভর্তি হবে। জানি না কিছু, বোধহয় হয়নি। কোথাও তো যেতে টেতে দেখি না। আচ্ছা ভাই যাই, বিরক্ত করলাম। খাবেন একটা সিগারেট? না। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই, পর্ব 10। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।